হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। আলোচনার বিষয় আজকে সায়েন্স। আমরা ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 1 আলোর থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আলোর চ্যাপ্টারটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি লাইন ভিত্তিক। প্লেলিস্ট ভিজিট করো, ফার্স্ট ইউনিট টেস্টের যে প্লেলিস্ট আছে বা সায়েন্সের প্লেলিস্ট ভিজিট করো, তার মধ্যে পেয়ে যাবে। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আজকে দিলাম, এগুলো পড়ো, ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন দেখো, বলছে তাপ ও উষ্ণতা বলতে কি বোঝায়। নেক্সট এর সঙ্গে প্রশ্ন দিয়েছে সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এসআই পদ্ধতিতে তাপ আর উষ্ণতার এককগুলো চেয়েছে আমাকে। ঠিক আছে। থার্ড প্রশ্ন একটা দিয়েছে, বলছে তাপের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। সবার আগে আমাদের কি চেয়েছে, প্রশ্নটা বলেছে তাপ আর উষ্ণতা বলতে কি বোঝো। তাহলে তাপ আমরা কি দেবো, জাস্ট এ সেকেন্ড, তাপ আমরা কি দেবো, লিখবো তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে অর্থাৎ ত্যাগ করলে যাকে বলা হয় বস্তু সাধারণত ঠান্ডা হয়ে যায়। ওকে, এটা হচ্ছে তাপ সম্বন্ধে আমরা লিখবো। নেক্সট কি বলেছে উষ্ণতা, উষ্ণতা কাকে বলে আমরা লিখবো। দেখো উষ্ণতাটা কি, উষ্ণতা আমরা বলতে পারি এটা একটা তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের যেটা অভিমুখ সেটাকে নিয়ন্ত্রণ করছে। ওকে, এক কথায় আমরা বলতে পারি উষ্ণতা হচ্ছে তাপের ফল। তো আমরা কিভাবে লিখবো, এক কথায় তো লিখতে পারবো না, আমরা কি লিখবো, আমরা লিখবো উষ্ণতা হলো বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় কোনো বস্তুর সঙ্গে তাপীয় সংযোগ থাকলে বস্তুটি অপর বস্তুর থেকে তাপ গ্রহণ করবে না, অপর বস্তুকে তাপ দেবে। তা এই ভৌত ধর্ম দ্বারাই নির্ধারিত হয়। আসলে উষ্ণতা হলো তাপের ফল। ওকে, ক্লিয়ার। নেক্সট পরের প্রশ্নটা আমাদের কি ছিল, সিজিএস, এফপিএস আর এসআই পদ্ধতিতে তাপ আর উষ্ণতার এককগুলো। তাহলে আমরা লিখবো এটা তাপ, বিভিন্ন প্রকার তাপ, এটা তাপ হবে, বিভিন্ন প্রকার তাপ ও উষ্ণতার এককগুলো। সবার আগে আমরা কি দেবো, রাশির নামটা কি আছে, সিজিএস পদ্ধতিতে সবার আগে দেবো। সিজিএস পদ্ধতিতে তাপ হচ্ছে ক্যালোরি, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা না একটা পরীক্ষায় আসবেই। সিজিএস পদ্ধতিতে তাপ হচ্ছে ক্যালোরি, উষ্ণতা হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস। নেক্সট বলছে এফপিএস পদ্ধতিতে একক, তাপের হচ্ছে আমরা লিখব ব্রিটিশ থার্মাল একক, উষ্ণতা লিখব ফারেনহাইট। ওকে, আর একটা কি জানবো আমরা না, এসআই পদ্ধতিতে একক। এসআই পদ্ধতিতে তাপ হচ্ছে জুল, উষ্ণতা হচ্ছে ক্যালভিন। এই যে প্রশ্নটা অবশ্যই পড়বে, এখান থেকে একটা না একটা পরীক্ষায় পাবেই, খুব ভালো করে এটা পড়বে। ওকে, ক্লিয়ার। নেক্সট এবার আমাদের কি জানতে চাইছে, নেক্সট আমাদের প্রশ্নটা জানতে চেয়েছে কি, প্রশ্নটা আমাদের জানতে চেয়েছে ওকে তাপের বিভিন্ন প্রকারভেদগুলো উল্লেখ করতে বলেছে। থার্ড, তাপের বিভিন্ন প্রকারভেদগুলো উল্লেখ করে। তাহলে এর উত্তরে আমরা কি দিচ্ছি, আমরা লিখব তাপ দু প্রকারের, একটা হচ্ছে বোধগম্য তাপ আর একটা হচ্ছে লীন তাপ। বোধগম্য তাপ কি লিখব, যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতা পরিবর্তন হয় কিন্তু বস্তুর যে অবস্থা সেটার কোনো হেরফের হয় না, অর্থাৎ সেটার কোনো পরিবর্তন হয় না, তাকে বোধগম্য তাপ বলে। তাহলে কি লিখব, যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না, তাকে বোধগম্য তাপ বলে। আর লীন তাপটা সিম্পল এইভাবে লিখব, যে উষ্ণতার পরিবর্তন এতে হয় না, অবস্থার পরিবর্তনটা হয়। তো আমরা লিখব লীন তাপে উষ্ণতার পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তন হয়, এটাকে লীন তাপ বলে। হলো। নেক্সট পরের প্রশ্ন দেখে নিয়েছো। নেক্সট পরের প্রশ্ন বলছে তাপ এক প্রকারের শক্তি, যে কোনো দুটো উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, কি লিখব, সবার প্রথমে দুটো উদাহরণ, সবার প্রথমে দেবো দুটি হাতকে পরস্পরের সাহায্যে ঘর্ষণ করলে দেখা যাবে যে হাতের তালু দুটো গরম হয়ে যায়। সিম্পল, আমরা যদি হাত দুটো ঘষি নিজেদের, আমাদের হাতের তালুটা তোমার গরম হয়ে যাবে। সিম্পল, এখন তোমরা করে দেখো, প্রত্যেকে পাবে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তির বিনিময় তাপের সৃষ্টি হয়। কি ক্ষেত্রে, যান্ত্রিক শক্তির বিনিময় তাপের সৃষ্টি হয়। আরেকটা কি বলছে কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে কয়লাতে সঞ্চিত রাসায়নিক শক্তি তাপে পরিবর্তিত হয়। ওই তাপের সাহায্যে জলকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো যায়, অর্থাৎ এক্ষেত্রে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে।
তাহলে হয়ে গেল, দুটোই আমরা উদাহরণ দিয়ে দিই। এবার লাস্টে আমাদের সুতরাং দিয়ে একটুখানি লিখতে হবে। কি লিখতে হবে? ওপরের দুটো উদাহরণ থেকে বোঝা যায় তাপ উৎপন্ন করতে গেলে কোনো না কোনো শক্তির প্রয়োজন হয়, আবার তাপ থেকে অন্যান্য শক্তিও পাওয়া যায়। আমরা জানি শক্তিকে এক রূপ থেকে, ভালো করে শোনো, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। আমরা পেলাম তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার মানে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হচ্ছে শক্তি। অতএব তাপকে এক প্রকারের শক্তি বলা যায়। ওকে, নেক্সট, কারণ আমরা দেখতে পেলাম যে যখন আমরা হাতের তালুকে ঘষি, ঘর্ষণ করলে কি হচ্ছে? তালুটা গরম হচ্ছে, তাহলে যান্ত্রিক শক্তি এখানে বিনিময় ঘটছে। ওকে, তো এইভাবেই আমরা কিন্তু কতটা লিখব। নেক্সট, পরের প্রশ্ন বলছে ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যকারিতা, আসবে পরীক্ষায়। ওকে, ডাক্তারি থার্মোমিটারের গঠন আর কার্যকারিতা, এখানে থার্মোমিটার একটা একেও দেখাবে, ঠিক আছে, এটা লিখতে গেলে। তাহলে আমরা কি লিখব? গঠন লিখব, এটি একটি পারদ থার্মোমিটার। সাধারণভাবে মানবদেহের উষ্ণতা পরিমাপের কাজে এই থার্মোমিটারটা ব্যবহার করা যায়, এটা সবাই জানো। যারা থার্মোমিটার দেখেছো তোমরা দেখতেই পাবে থার্মোমিটারের মুখের কাজটা কেমন থাকে, একটু সরু থাকে না, একটু বেঁকানো থাকে না। তাই বলেছে কুণ্ডের নিকটবর্তী স্থানে কৈশিক নলটি সরু ও বেঁকানো থাকে। ওকে, নেক্সট বলেছে মানবদেহের উষ্ণতা অসুস্থ অবস্থায় সাধারণভাবে 94 ডিগ্রি এফ, ওকে, অর্থাৎ 34 ডিগ্রি সি থেকে 108 মানে 108 ডিগ্রি এফ অর্থাৎ 42 ডিগ্রি সি এর মধ্যে ওঠানামা করে বলে ডাক্তারি থার্মোমিটারের স্কেল 94 ডিগ্রি এফ থেকে আর 110 ডিগ্রি এফ এর পাল্লার মধ্যে অংশাঙ্কিত করা হয়। ওকে, এখানে এফ বলতে কি বোঝানো হয়েছে? ফারেনহাইট বোঝানো হয়েছে, আর সি বলতে সেলসিয়াস বোঝানো হয়েছে। ঠিক আছে, নেক্সট, সুস্থ মানব শরীরের উষ্ণতা 98.4 ডিগ্রি এফ আর ব্র্যাকেটে লিখে দেবে 36.89 অর্থাৎ 89 ডিগ্রি সি। ওকে, লাল রঙে অঙ্কিত একটি তীর চিহ্নের সাহায্যে উষ্ণতাটাকে স্কেলের গায়ে চিহ্নিত করা থাকে। দেখবে একটা দাগ থাকে না, উষ্ণতাগুলো লেখা থাকে না, একদম তীর চিহ্ন দিয়ে সেটাই বলেছে। ওকে, নেক্সট পরের পয়েন্ট, এটা উমো হবে পয়েন্ট। ওকে, নেক্সট পরের পয়েন্ট, প্রত্যেক ডিগ্রিকে সমান 5টি অংশে ভাগ করা যায়, অর্থাৎ প্রত্যেক ক্ষুদ্রতম ঘরের মান হলো 0.2 ডিগ্রি এফ। কৈশিক নলের প্রস্থচ্ছেদ সুষম হওয়ায় সমান উষ্ণতা বৃদ্ধিতে পারদ সূত্র নল বরাবর একই হারে ওঠে, ফলে উদ্বুদ্ধতার পাঠ নির্ভুল হয়। তাহলে আমরা বুঝতে পারছি নলটা যেটা আছে, নলটার যে প্রস্থচ্ছেদটা রয়েছে সেটা সমান থাকে। ওকে, আর সমান হওয়ার জন্যই কি পারদটা সহজেই ওঠানামা করে এবং পারদের যে মাপটা সেটা আমরা প্রপারলি নিতে পারি, এটাই বোঝাতে চেয়েছি। ওকে, নেক্সট, এটা হয়ে গেল আমাদের। তাহলে আমরা এই 5টা পয়েন্ট লিখবো কিসের? না, থার্মোমিটারের গঠন। ওকে, নেক্সট আমরা লিখব এর কার্যনীতি লিখবো, এটাও ইম্পর্টেন্ট। কার্যনীতি কি লিখবো? কুণ্ডের কাছে অবস্থিত খাঁজ বা বেঁকানো অংশটি থার্মোমিটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ওই অংশটির ওপরে কৈশিক নলের যে অংশটির অবস্থান তার মধ্যে পারদ সূত্র ওঠানামা করছে। দেখো, এইটা আমি যখন পড়িয়েছিলাম অলরেডি এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, তো এখন আমি ডিটেলসে যাচ্ছি না। যদি তোমাদের এটা থার্মোমিটার দেখে যখন পড়বে বুঝতে পারবে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে বলবো, এটা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, থার্মোমিটার দেখিয়ে এটা দেখাতে হবে, বোঝাতে হবে। তো যাই হোক, সেটা আমি আলাদা ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো। তাহলে ওই অংশটির ওপর কৈশিক নলের যে অংশটির অবস্থান তার মধ্যে পারদ সূত্র ওঠানামা করে। দেহের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটারের কুণ্ডটিকে জিভের নিচে বা বগলের মধ্যে মিনিটখানেক রাখা হয়। থার্মোমিটারে কিসে রাখা হয়? মুখের কাছটা, কুণ্ড যেটা বলা হচ্ছে, মুখের কাছটা আমরা কি রাখি? বগলের নিচে সাধারণত আমরা রেখে থাকি, জিভের তলাতেও রাখা হয়, বা জিভের তলাতে যারা ছোট হয় তাদেরকে আমরা দিই না, যে মুখে টুকে দিয়ে দেবে, চাবিয়ে দেবে, সেই জন্য আমরা বগলে ইউজ করে থাকি, তাই তো আন্ডারআর্মসে আমরা ইউজ করি। নেক্সট বলেছে থার্মোমিটারের কুণ্ড মানব দেহের সংস্পর্শে এলে কুণ্ডের পারদ উত্তপ্ত শরীর থেকে গৃহীত তাপের প্রভাবে আয়তনে বৃদ্ধি পায় ও বাঁকানো অংশ পেরিয়ে ওপরে ওঠে। অর্থাৎ পারদটা তখন কি করে, কুণ্ডের মধ্যে নিচে যে পারদটা রয়েছে যখনই উষ্ণতা পায় সেটা ওপরের দিকে ওঠা শুরু করে।
ঠিক আছে, সেটা বেড়ে যায় আয়তনে এবং উপরের দিকে সেটা ওঠা শুরু করে। শরীর থেকে থার্মোমিটারের সংযোগ বিচ্ছিন্ন হলে খাঁজের নিচের অংশের উষ্ণতা হ্রাসের ফলে সংকুচিত হয়ে কুণ্ডে ফিরে যায়। আবার যখন কি হয়, দেখবে পারদ, একটা থার্মোমিটারের নলের মধ্যে দিয়ে পারদ যখন যাচ্ছে মুখের কাছটা, ঠিক আছে, যখন দেখবে সেটা উষ্ণতা পাচ্ছে তার ফলেই যাচ্ছে, কিন্তু যখনই দেখবে উষ্ণতাটা কমে যাবে, ওকে, শরীরের উষ্ণতাটা যখনই দেখবে হ্রাস পাচ্ছে, পারদটা কিন্তু আবার নেমে নর্মাল চলে যাবে, ওকে, নিচের দিকে চলে যায় সেটা, ঠিক আছে। নেক্সট, তাহলে উষ্ণতা সংকুচিত হয়ে কুণ্ডে ফিরে যাবে, কিন্তু বাঁকানো অংশের ওপরে পারদসূত্র ওই খাঁজ বরাবর সহজে নামতে পারে না, ফলে পারদসূত্র দেহের উষ্ণতা জ্ঞাপক পাঠে অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য অবস্থান করে, এর ফলে নির্ভুল পাঠ গ্রহণ করা সম্ভব। অর্থাৎ সিম্পল, দেখো কি বোঝাতে চাইছে, একটা থার্মোমিটার রয়েছে, ধরো থার্মোমিটারের পারদটা ওপরে এসছে, ওপরে এসে কতটা কার টেম্পারেচার আছে সেটাকে মাপা হচ্ছে, মাপার পরে এবার পারদটা সহজে ওটা নিচে নেমে যায় না কিন্তু, ঠিক আছে। তোমরা দেখবে যখন আমরা জ্বর মাপি, জ্বর মাপার পর থার্মোমিটারটাকে দেখার পরে আমরা হাত দিয়ে ঝাড়ি, ঝাড়ার পরে সেটা কিন্তু নিচে পুরোনো থার্মোমিটার যারা আছে তারা এটা খুব ভালো করে লক্ষ্য করবে। তো যাই হোক, সেটা ঝাড়ার পরে পারদটা কিন্তু নেমে যায়। তো সেজন্যই বলছে থার্মোমিটারের যে পারদটা আছে সেটা সহজে নেমে যায় না, তুমি বেশ অনেকক্ষণ থাকে, তুমি ভালো করে দেখে নিতে পারবে যে কত টাকার টেম্পারেচার রয়েছে। দেখার পরে পারদটা ওটা ঝেড়ে দিই যখন, সেটা আস্তে আস্তে নিচে নেমে যায় বা খানিক কিছু সময় পরও নতুন থার্মোমিটারে সেটা চলে যায়। ওকে, হয়ে গেল, তাহলে ক্লিয়ার, এটা বোঝা গেল। নেক্সট, এরপরেও যদি বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্টস করবে, আমি আলাদা ভিডিও করে বুঝিয়ে দেবো। ওকে, পরের প্রশ্ন বলছে তাপ আর উষ্ণতা সম্পর্কিত আধুনিক ধারণাগুলো সংক্ষেপে লেখো। ওকে, ব্যাখ্যা করো। তো সবার প্রথমে আমরা কি লিখব? সবার প্রথমে তাপ আর উষ্ণতার মধ্যে সম্পর্ক বিবৃত করো, এটা আনসার আমি পরে যাচ্ছি। সবার প্রথমে প্রশ্ন, তাপ আর উষ্ণতার মধ্যে আধুনিক ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাপ আর উষ্ণতার মধ্যে সম্পর্ক বিবৃত করো। নেক্সট বলেছে তাপ গ্রহণ বা বর্জন করলে কোনো পদার্থের অণুতে কি পরিবর্তন লক্ষ্য করা যায়। সবার প্রথমে প্রশ্নের আনসার বলছে পদার্থের গতীয় তত্ত্ব অনুসারে তাপ হলো শক্তির এক বিশেষ রূপ, যার মান পদার্থের অণুগুলির স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি বা অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক। ওকে, দুটো হয়, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, তো সেটা সমানুপাতিক। অণুগুলির মোট শক্তি বৃদ্ধি পেলে পদার্থের মধ্যে নিহিত শক্তির পরিমাণ বাড়ে। উষ্ণতার পার্থক্যের কারণে এই অভ্যন্তরীণ শক্তির একটি অংশের পরিবেশে স্থানান্তর ঘটে, একে বলা হয় হচ্ছে তাপ। বললাম তাপ হলো কি না, একটা শক্তি যার মান পদার্থের অণুগুলো স্থিতিশক্তি আর গতিশক্তির সমান। ওকে, অণুগুলোর মোট শক্তি যখন বেড়ে যায় তখন কি হয় না, পদার্থের মধ্যে সেই যে শক্তিটা সেটার পরিমাণটা বাড়ে, আর উষ্ণতার পার্থক্যের কারণে এই অভ্যন্তরীণ শক্তির একটি অংশে পরিবেশে কি হয় না, ওটা সরে যায় বা পরিবেশে স্থানান্তরিত ঘটে, একেই তাপ বলে। গতীয় তত্ত্বের সাহায্যে প্রমাণ করা যায় যে উষ্ণতা হলো এমন একটি রাশি যা পদার্থের অণুগুলির গড় গতিশক্তির সমানুপাতিক। সুতরাং আণবিক গতির বাহ্যিক প্রকাশই হলো উষ্ণতা, এটা উষ্ণতা, আণবিক গতির বাহ্যিক প্রকাশই হলো উষ্ণতা। ওকে, নেক্সট ক্ষয়ের প্রশ্নের আনসার আমরা কি দেবো? ক্ষয়ের প্রশ্ন বলেছে তাপ আর উষ্ণতা, এটা উষ্ণতা হবে, পরস্পর সম্বন্ধযুক্ত হলেও দুটির ধারণা একই অর্থ বহন করে না। আলো, শব্দ, বিদ্যুৎ ইত্যাদির মতো তাপ এক প্রকারের শক্তি, কিন্তু উষ্ণতা এক প্রকারের তাপীয় অবস্থা। এক বালতি গরম জলে কিছু পরিমাণ ঠান্ডা জল ঢালা হলে বালতির জলের মোট তাপের পরিমাণ বাড়বে, কেননা ঠান্ডা জল খুব সামান্য হলেও কিছু পরিমাণ তাপ ছিল, কিন্তু এইবার বালতিতে হাত ডোবালে ওই জলকে পূর্বাপেক্ষায় ঠান্ডা মনে হবে। এর দ্বারা বোঝা যায় কোনো বস্তু ঠান্ডা নাকি গরম এই অনুভূতি বস্তুটির সঞ্চিত মোট তাপের পরিমাণের ওপর নির্ভর করে। পড়ে দিই তারপর বোঝাচ্ছি। মোট তাপের পরিমাণের ওপর নির্ভর করে এই অনুভূতি নির্ধারণ করে বস্তুর উষ্ণতা। কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে তার উষ্ণতা বৃদ্ধি পায়, বস্তুর থেকে কিছু পরিমাণ তাপ অপসারিত হলে বস্তুটা শীতল হয়। সুতরাং তাপকে যদি কারণ বলা হয় তবে উষ্ণতাকে তাপের ফল হিসাবে ভাবা যায়। দেখো
প্রতিটা বস্তুর কিছু না কিছু উষ্ণতা থাকে, তাই তো? সাপোজ একটা গরম বস্তু তুমি যদি একটা ঠান্ডা জলের মধ্যে মেশাও, ঠান্ডা জলের কিছু তো একটা তাপ আছে, সে ঠান্ডা হলেও ঠান্ডা তার তাপ রয়েছে, গরম জলে কিছু তাপ আছে, তো সেটা যখন দুটো মেশাবে তাপের অবশ্যই পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারি, কি বুঝতে পারি না, বস্তুর থেকে কিছু পরিমাণ তাপ যদি সরিয়ে নিই তাহলে বস্তুটা শীতল হয়ে যাবে। কী করে সরাতে পারবো তাপটা? নয় আমরা ঠান্ডাভাবে রেখে দেবো, খানিকক্ষণ তাপ সরে যায়, বা আমরা যদি ঠান্ডা জলের মধ্যে গরম জল মেশাই তাহলেও তাপটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি বস্তুটা শীতল হয়ে যাবে। তো তাপকে যদি আমরা কারণ বলি তাহলে এই যে উষ্ণতাটা কি হলো? তাপের ফল হলো, সেটাই বলেছে। তাপ আর উষ্ণতা একে অপরের সঙ্গে সবসময় সম্পর্ক যুক্ত থাকে, ওকে? সবসময় জানবে আলো, বিদ্যুৎ, এগুলো কি এক প্রকারের তাপ শক্তি। আমরা জানি আলোর থেকে তাপ বেরোয়, বিদ্যুৎ থেকে তাপ বেরোয়, ওকে? এগুলো এক প্রকারের তাপ শক্তি। কিন্তু উষ্ণতা কিন্তু শক্তি নয়, কোনো উষ্ণতা একটা তাপীয় অবস্থা, এটাই বোঝাতে চেয়েছে, ওকে? নেক্সট বলেছে কোনো পদার্থ তাপ গ্রহণ করলে তার অণুগুলির গতিশক্তি তথা গতিবেগ বৃদ্ধি পায়, তাই অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধান বৃদ্ধি পায়। আবার পদার্থটি তাপ যদি বর্জন করে অণুগুলির গতিশক্তি হ্রাস পায়, ফলে পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধান হ্রাস। দেখো, আন্তরাণবিক ব্যবধান সাধারণত 3 প্রকারের হয়: কঠিন, তরল, গ্যাসীয়, ঠিক আছে? কোনো পদার্থ তাপ গ্রহণ করলে তার অণুগুলির যেটা গতিশক্তি, সেটা গতি কি হয় না, সেটা বেড়ে যায়। তা পদার্থের অণুগুলোর মধ্যে যে ব্যবধানটা থাকে, আন্তরাণবিক ব্যবধান থাকে, সেটা কি হয় না, বৃদ্ধি পেয়ে যায়, ওকে? বাড়ে কমে যেটা হয়, বৃদ্ধি পায়। তা তাপ বর্জন করলে অণুগুলোর কি হয়? অণুগুলোর সাধারণত গতিশক্তিটা কমে যায়, যাকে বলা হয় হ্রাস পায়। তার ফলে কি হচ্ছে? পদার্থের অণুগুলোর মধ্যে এই যে আন্তরাণবিক যে ব্যবধানটা রয়েছে সেটাও কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে, ওকে? নেক্সট বলেছে কোনো বস্তু বা সংস্থার উপর তাপ প্রয়োগের ফলাফল আলোচনা করো। তাহলে লিখব তাপ প্রয়োগের ফলে সংশ্লিষ্ট বস্তু বা সংস্থার মধ্যে এক বা একাধিক পরিবর্তন ঘটে। যেমন আমরা সবার প্রথমে দিতে পারি কি, 1 নম্বর দিয়ে দিতে পারি তাপ প্রয়োগে প্রত্যক্ষ ফলাফলে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, ওকে? যত বেশি পরিমাণ তাপ দেওয়া হয় বস্তুর উষ্ণতার পরিমাণ কিন্তু ততটা বাড়বে, মানে তাপ বেশি হলে কোনো জিনিসটা কি হয়, তত বেশি গরম হয়। তাপ প্রয়োগে পদার্থের অবস্থান পরিবর্তন ঘটে। সাধারণভাবে বলা যায় তাপ দিলে কঠিন তরলে আর তরল গ্যাসে রূপান্তরিত হয়। কঠিন যদি কোনো, অর্থাৎ বরফকে যদি তাপ দাও কি হবে, সেটা তরল অর্থাৎ গলে যাবে। আর তরল বস্তুকে যদি তুমি তাপ দাও সেটা কি হবে, ধোঁয়ায় পরিণত হয়, অর্থাৎ গ্যাসে পরিণত হয়। তাই অপসারণে বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ গ্যাস তরলে আবার তরল কঠিনে পরিণত হয়, যেটা উল্টো বলছি আমরা, ওকে? অপসারণ করলে। নেক্সট, তাপের ক্রিয়ায় কঠিন পদার্থ দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তনে বাড়ে, তরল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন বৃদ্ধি পায়, ওকে? নেক্সট বলেছে উত্তপ্ত করলে বেশিরভাগ ধাতু ক্ষেত্রে বৈদ্যুতিক রোধ বৃদ্ধি পায়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তা কমে যায়, হ্রাস পায়। কোনো চুম্বককে একটি বিশেষ উষ্ণতার চেয়ে বেশি উত্তপ্ত করলে তার চৌম্বকত্ব ধর্ম কি হবে, বেশি উত্তপ্ত করলে কমে যাবে। নেক্সট বলেছে তাপ প্রযুক্ত হলে আলোক শক্তির সৃষ্টি হয়। নেক্সট বলেছে কি, কোনো ক্ষেত্রে, যেমন মোমবাতির দহন লিখে দেবো, কোনো ক্ষেত্রে তাপের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে, ওকে? দেখো, চিনি যদি আমরা ওটাকে গরম করি সেটাকে কি হবে, চিনিটা কালো হয়ে যাবে না, কার্বনে পরিণত হবে না, সেটাই বলেছে। বাস এইভাবে উত্তরটা আমরা লিখে দেবো। এটা খুবই ইজি প্রশ্ন ছিল। যাই হোক, এই প্রশ্নগুলো দিলাম, খুব ভালো করে পড়ো। দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবে, আমি নেক্সট আলাদা করে ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। অলরেডি আমি চ্যাপ্টারটা বুঝিয়ে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করো, দেখতে পাবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো, ভালো থাকো।